আচ্ছা, আমি শুরু করি। হ্যাঁ, বাকিরা জয়েন করুক, আমি শুরু করতেছি। ও যেগুলা বলবো, যে প্রশ্নগুলা বলবো, যেভাবে বলবো ওভাবেই পরীক্ষায় ধরা হবে। হ্যাঁ, ঠিক আছে। এবং বাই দিস টাইম এই 2 দিনে তোমরা হয়তো কোয়েশ্চেন শুনছো, যারা পরীক্ষা দিছে ওদের কাছ থেকে। পরীক্ষা কিন্তু খুবই ইজি হচ্ছে, এবং এক্সটার্নাল যারা আসছেন ওনারাও খুবই ভালো, খুবই কোঅপারেটিভ। জাস্ট তোমাকে মুখ খুলতে হবে। হ্যাঁ, পাশ করা কঠিন কিছু না। আর যেভাবে যেভাবে বলবো ওভাবে মার্ক করে নিবা। হ্যাঁ, ক্লাসটা ওভাবে আমি সাজাবো ইনশাল্লাহ। আচ্ছা, আবারও বলি, তোমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে রিপোর্ট গুলা দিয়ে। ঠিক আছে, তাহলে রিপোর্ট কি কি আছে আমাদের? টোটাল 3টা রিপোর্ট আছে, তাই না? একটা হচ্ছে আরএফএসটি সার্ভে রিপোর্ট, হচ্ছে ডে ভিজিট রিপোর্ট, আর একটা হচ্ছে তোমার স্টাডি ট্যুর রিপোর্ট। হ্যাঁ, বোর্ডে তোমরা কি টাইটেলটা দেখতে পাচ্ছ? হুম, Yes, sir. Yes, yes. ওকে ওকে। তো এইটা যদি তুমি পারো তাহলে তোমার পাশ করার পসিবিলিটি অনেকটাই এনশিওর্ড। হ্যাঁ, তো তুমি যখন এই 2টা রিপোর্ট নিয়ে ঢুকবা, প্রথমেই প্রশ্ন করবে ম্যাডাম যে তোমার হাতে এটা কি, বা তুমি এটা কি নিয়ে এসেছো। হ্যাঁ, আনসারটা হবে এইভাবে, ভাবে হবে আনসারটা। দিস ইজ এ সার্ভে রিপোর্ট অন নলেজ, অ্যাটিটিউড এন্ড প্র্যাকটিসেস টুয়ার্ডস প্রিভেনশন অফ হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন অ্যামং দ্য রুরাল হাউসহোল্ড। মানে আমরা একটা সার্ভে করেছি, সেই সার্ভের রিপোর্ট নিয়েই আমি এক্সাম হলে গিয়েছি, রাইট? এইভাবে প্রশ্ন করতে পারে যে তুমি এটা কি দিয়েছো আমাকে, বা তোমার হাতে এটা কি, তখন তুমি বলবা দিস ইজ এ সার্ভে রিপোর্ট অন নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস টুয়ার্ডস হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন প্রিভেনশন অ্যামং রুরাল হাউসহোল্ড। হ্যাঁ, অথবা এইভাবে প্রশ্ন হবে তোমার টাইটেলটা বলো। হ্যাঁ, একই কথা, তখন তুমি শুধু টাইটেলটা সুন্দর করে বলবা। আচ্ছা, এখান থেকে প্রশ্ন হতে পারে সার্ভে মানে কি? সার্ভে, হ্যাঁ, সার্ভে মানে কি? ইটস এ মেথড অর ওয়ে অফ ডেটা কালেকশন বাই ওরাল অর রিটেন কোয়েশ্চেনিং। ঠিক আছে, এটাও ডেটা কালেকশনের একটা মেথড, যেটার মাধ্যমে আমরা ওরাল অথবা রিটেন কোয়েশ্চেনের মাধ্যমে রেসপন্ডেন্টদের কাছ থেকে কি করি, ডেটা কালেক্ট করে থাকি, রাইট? আচ্ছা, তো এইভাবে তোমাকে প্রশ্ন করতে পারি, আমি করছি এই প্রশ্নটা, যে এটা তো এক রিসার্চ ওয়ার্ক, রাইট? এটা রিসার্চ ওয়ার্ক, তো এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে একটা রিসার্চ করতে গেলে কি কি স্টেপস আছে। হ্যাঁ, অথবা তোমাকে প্রশ্ন করতে পারে যে ডিফাইন রিসার্চ, রিসার্চের ডেফিনেশন তোমাকে জিজ্ঞেস করতে পারে। এই জিনিসগুলো তোমাকে হবে, যে রিসার্চ কাকে বলে। বলতে পারবা কেউ রিসার্চ কাকে বলে? হুম, ইমান, বলতে পারবা কেউ? বলো, একজনে বলতে পারবো না? এটা দুঃখজনক। রিসার্চ হচ্ছে ইজ এ সিস্টেমেটিক ওয়ে অফ ডাটা কালেকশন, অ্যানালাইসিস and interpretation to answer certain question or to solve any problem, that is called research. মানে একটা রিসার্চ করতে গেলে আমাদের একটা প্রবলেম থাকতে হবে, তাই না? অথবা একটা রিসার্চ কোয়েশ্চেন থাকতে হবে। সেই কোয়েশ্চেনের আনসার খোঁজার জন্য সিস্টেমেটিক ওয়েতে আমরা যে ডেটা কালেকশন করি, সেটা অ্যানালাইসিস করি, অ্যান্ড সেটা ইন্টারপ্রিট করে আমরা ফাইনালি যে একটা রিপোর্ট তৈরি করি, সেটাকে বলা হয় রিসার্চ। তার মানে এটা সোললি একটা রিসার্চ ওয়ার্ক। যদি বলা হয় তুমি এটা কেন করেছো, বলবা যে ম্যাডাম এটা আমাদের একাডেমিক কারিকুলামের একটা পার্ট, এবং আমার এই থার্ড প্রফেশনাল এক্সামিনেশনে অ্যাপিয়ার করার জন্য এটা একটা রিকোয়ারমেন্ট। সেই রিকোয়ারমেন্টের অংশ হিসেবে আমরা একটা রিসার্চ করেছি, যেখানে আমরা রিসার্চের গ্রামার গুলা শিখেছি, কিভাবে রিসার্চ করতে হয়। হুম, এবং সেই রিসার্চের রিপোর্ট নিয়ে আমি হচ্ছে পরীক্ষা অ্যাপিয়ার করার জন্য এসেছি, রাইট? এভাবে আনসার গুলা দিবা, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে
তুমি এটা কি নিয়ে এসেছো তখন তুমি বলবা, অথবা তুমি বলবা যে দিস ইজ মাই টাইটেল, দ্যাট দ্য টাইটেল ইজ নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস টুয়ার্ডস প্রিভেনশন অফ হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। হ্যাঁ, আচ্ছা। তো এই রিপোর্টটা তোমাকে একটু ভালো করে জানতে হবে যে রিপোর্টটাতে কি কি চ্যাপ্টার আছে, কি কি কন্টেন্ট আছে। হ্যাঁ, এই কন্টেন্ট গুলো একটু দেখবা যে কি কি চ্যাপ্টার আছে। অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে তোমার রিপোর্টে কি কি চ্যাপ্টার আছে, চ্যাপ্টার গুলোর হেডিং গুলো বলো। তো তুমি তখন এভাবে বলবা যে চ্যাপ্টার মানে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা কি? ইন্ট্রোডাকশন হচ্ছে এটা কিছু ব্যাকগ্রাউন্ড বা প্রারম্ভিক কথাবার্তা। হ্যাঁ, যেমন পত্রিকার যখন একটা রিপোর্ট লেখে শুরুতে কি ক্লাইম্যাক্সে চলে যায়? তা কিন্তু না, যে ইনিশিয়ালি কিছু ইন্ট্রোডাক্টরি ব্যাকগ্রাউন্ডে কথাবার্তা থাকে, দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন। মানে এখানে ইনফেকশন কি, কমিউনিকেবল ডিজিজ কি, হেপাটাইটিস ভাইরাস কি কি আছে, হ্যাঁ, এগুলো কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থাকে, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপরে সেগমেন্টটা হচ্ছে জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন হচ্ছে ইট ইজ দ্য পোর্শন ইউ হ্যাভ টু জাস্টিফাই ওয়াই ইউ হ্যাভ চোজেন দিস টপিক। তুমি এই টপিকটা কেন সিলেক্ট করেছো সেটার পিছনে তোমার ব্যাকগ্রাউন্ড বা ব্যাখ্যাটাকে, দ্যাট ইজ দ্য জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি। হ্যাঁ, অথবা এইভাবে তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি এই টাইটেলটা কেন সিলেক্ট করেছো, আরো অনেক টাইটেল ছিল, আরো অনেক টপিক ছিল, তাই না? তার মধ্যে থেকে তুমি এটাই কেন নিয়েছো সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন। দেখো, রিসার্চ কোয়েশ্চেন মানে হচ্ছে যে আমরা তো বলছি রিসার্চের ডেফিনেশনে যে একটা প্রবলেম সলভ করার জন্য অথবা একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা যে সিস্টেমেটিক ওয়েতে ডেটা কালেকশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রেট করি, দ্যাট ইজ দ্য রিসার্চ। তার মানে তোমার রিসার্চ কোয়েশ্চেনটা কি? যে এই প্রশ্নের আনসার খোঁজার জন্য তুমি রিসার্চটা করেছো, তাই না? আচ্ছা, তারপরে কি করতে হবে? তোমার অবজেক্টিভ সেট আপ করতে হবে। হ্যাঁ, অবজেক্টিভ সেট আপ করতে হবে। সেই অবজেক্টিভ আবার দুই ধরনের হয়, জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ। অনেক সময় তোমাকে এভাবে প্রশ্ন করে যে তোমার স্টাডিতে অবজেক্টিভ গুলা বলো তো, তখন তুমি স্টাডি অবজেক্টিভ গুলা করার চেষ্টা করবা। হ্যাঁ, অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটা রিসার্চ করতে গেলে কি কি স্টেপস আছে সেটা তুমি বলো। হুম, এটাও কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তো আরেকটা কথা বলি, যেটা এই অবজেক্টিভের মধ্যে কিন্তু ভ্যারিয়েবলস আছে। তো তোমাকে অনেক সময় এভাবে প্রশ্ন করে যে তুমি কি কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছো, অথবা তোমার স্টাডিতে কি কি ভ্যারিয়েবল ছিল সেগুলা বলো। আচ্ছা, সেই ভ্যারিয়েবল গুলা লিস্ট তোমাকে বলতে হবে, সেখান থেকে ভ্যারিয়েবলের ডেফিনেশন, ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবলের টাইপস কি কি আছে, তারপর হচ্ছে তোমার ফার্স্ট স্টাডিতে কি কি ভ্যারিয়েবল ছিল। হুম, ভ্যারিয়েবলের এক্সাম্পল গুলা জিজ্ঞেস করবে তোমাকে। আচ্ছা, তারপর কি করেছি আমরা, সেই ভ্যারিয়েবল গুলা ধরে ধরে আমরা কি করেছি, আমাদের ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ কোয়েশ্চেনিয়ার, ইট ইজ কোয়েশ্চেনিয়ার, তাই না? সেই কোয়েশ্চেনিয়ার নিয়েই হচ্ছে আমরা কোথায় গিয়েছি, ফিল্ডে গিয়েছি। ফিল্ডে গিয়ে কি করেছি, ডেটা কালেকশন করেছি, রাইট? ওকে, তোমার ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট কি ছিল? ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট ছিল হচ্ছে কোয়েশ্চেনিয়ার। আচ্ছা, সেখান থেকে তোমাকে প্রশ্ন করবে যে কোয়েশ্চেনিয়ার কয় ধরনের আছে, কোয়েশ্চেনিয়ার টাইপ গুলা বলো, কি কোন ধরনের কোয়েশ্চেনিয়ার ইউজ করেছো। ওকে, এগুলো কিন্তু তোমার বলতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউটা কি? এই লিটারেচার রিভিউ হচ্ছে আমরা যখন একটা গবেষণা করি বা গবেষণা শুরু করি, তখন আমাদের প্রচুর ওই রিলেটেড আগে কি কি স্টাডি হয়েছে, তারা কি ফাইন্ডিংস পেয়েছে, আমি যে টপিকটা নিয়ে গবেষণা করতে চাচ্ছি সেটার কোন জিনিসটা নিয়ে গবেষণা হয়েছে, কোনটা নিয়ে হয়নি, বা হইলেও দেয়ার ওয়াজ contradiction and there was confusion, there was variation, is there any lapse and gaps in that particular studies, you have to find out through literature review. Literature review we done actually by reading previous article or researches. তোমাকে প্রচুর প্রিভিয়াস আর্টিকেল পড়তে হবে, জার্নাল পড়তে হবে, বই পড়তে হবে, নেট ঘাটাঘাটি করতে হবে, অনেক ওয়েবসাইট পড়তে হবে। হ্যাঁ, সেখান থেকে তুমি বুঝতে পারবা যে আমি হেপাটাইটিস সি ভাইরাস নিয়ে গবেষণা করতে চাচ্ছি, হেপাটাইটিস সি ভাইরাসের কোন কোন দিক নিয়ে গবেষণা আছে। ধরো একজন গবেষণা করছে মুড অফ ট্রান্সমিশন নিয়ে, একজন গবেষণা করছে হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন হলে কি কি কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আর তুমি যেটা দেখতে চাচ্ছ নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস নিয়ে, তুমি দেখলা লিটারেচার রিভিউ করে যে নলেজ অ্যাটিটিউড নিয়ে হচ্ছে তোমার আরবান এরিয়াতে স্টাডি হয়েছে, রুরাল এরিয়াতে তেমন একটা স্টাডি হয়নি। তো এই কথাগুলোই তোমাকে জাস্টিফিকেশনে বলতে হবে যে আমি ঠিক এই কারণে স্টাডি করতে চাচ্ছি। এখন তুমি যদি লিটারেচার রিভিউ না করো তাহলে তুমি বুঝবা না
হ্যাঁ, যে কোন জিনিসটা নিয়ে স্টাডি হয়েছে কোনটা নিয়ে স্টাডি হয়নি, অথবা এমন কোন টপিক নিয়ে তুমি গবেষণা করতে চাচ্ছ যেটা সম্বন্ধে তোমার আইডিয়া কম, আগে তো তোমার নিজের বুঝতে হবে। সেই জন্য ওই রিলেটেড বিভিন্ন আর্টিকেল জার্নাল তোমাকে পড়তে হবে। তো এটাকে বলা হয় লিটারেচার রিভিউ। অনেক সময় ভালো পারলে এইভাবেও আমরা প্রশ্ন করি যে একটা রিসার্চ করতে যে স্টেপস গুলা লাগে, কোন স্টেপসটা তোমাকে থ্রু আউট দ্য রিসার্চ করতে হয়, এটার আনসার হবে লিটারেচার রিভিউ। দেখো, তুমি যখন ডাটা কালেকশন করে চলে আসবা, সেটা তুমি অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করে তুমি ডিসকাশন যে সেকশন আছে, ওই ডিসকাশন সেকশনে সেটা তুমি ডিসক্রাইব করবা। তখনও কিন্তু তোমাকে লিটারেচার রিভিউ করতে হয়। কেন করতে হয়? যে তোমার ফাইন্ডিংস এর সাথে আগে যারা স্টাডি করছে তাদের ফাইন্ডিংস এর কি মিল অমিল আছে না আছে, সেটা করার জন্য তোমাকে লিটারেচার রিভিউ করতে হয়, মানে পড়তে হয় প্রচুর। হ্যাঁ, তো এই জন্যই বলে যে রিসার্চের কোন স্টেপসটা তোমাকে থ্রু আউট দ্য রিসার্চ করতে হয়। যদি ভালো পারো তাহলে এই টাইপের প্রশ্ন করবো। হ্যাঁ, তারপরে কি আছে? মেথোডোলজি সেকশন। মেথোডোলজি সেকশনটা আসলে কি? মেথোডোলজি সেকশনটা হচ্ছে যে এটা, এখানে অ্যাকচুয়ালি যে আমি যে গবেষণা করছি, হ্যাঁ, সেটার একটা ইন ডিটেলস একটা ওয়ে অফ প্রেজেন্টেশন থাকে। যেমন হচ্ছে আমার স্টাডি ডিজাইন কি ছিল, আমার স্যাম্পলিং টেকনিক কি ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো আহ, আমার ডাটা কালেকশন টেকনিক কি ছিল, ডাটা প্রেজেন্টেশন মেথড কি ছিল, হ্যাঁ, এগুলা নিয়ে কথাবার্তা থাকে ওখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে রেজাল্ট সেকশন। রেজাল্ট সেকশন হচ্ছে আমি যে ডেটা কালেক্ট করেছি সেগুলো প্রেজেন্ট করব। কিভাবে প্রেজেন্ট করব? ইন দ্য ফর্ম অফ টেবিলস এন্ড গ্রাফ। তোমাকে প্রশ্ন করবে যে একটা টেবিল কি, টেবিলের কি কি পার্টস আছে, হ্যাঁ, রো হেডিং কোনটা, কলাম হেডিং কোনটা, এগুলা কিন্তু তোমাকে ম্যাডাম জিজ্ঞেস করবে। আচ্ছা, গ্রাফস এর মধ্যে তুমি কি কি গ্রাফস ইউজ করছো, হ্যাঁ, তো তখন তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্ট করার জন্য কি কি ডায়াগ্রাম আছে, কোয়ান্টিটেটিভ ডাটা প্রেজেন্ট করার জন্য কি কি ডায়াগ্রাম আমরা ইউজ করতে হয়। এই প্রশ্নটা কিন্তু করছে ইনভেরিয়াবলি সবাই। আর তারপর যেটা বলছিলাম যে ডিসকাশন সেকশন, যেটা ডিসকাশন সেকশনে হচ্ছে তোমার যে ফাইন্ডিংস গুলো সেটা তোমাকে ডিসক্রাইব করতে হবে অথবা ডিসকাস করতে হবে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে কনক্লুশন আর রিকমেন্ডেশন। কনক্লুশন তো বুঝতে পারছো যেটা এন্ডিং, আর রিকমেন্ডেশন হচ্ছে অন দ্য বেসিস অফ ইউর স্টাডি তোমাকে কিছু জিনিস রিকমেন্ড করতে হবে, যে আমরা আমাদের গবেষণার ভিত্তিতে এই ফাইন্ডিংস পেয়েছি এবং এই ফাইন্ডিংস এর আলোকে আমি কিছু জিনিস রিকমেন্ড করতে চাই যে এই জিনিসগুলা করা উচিত। হ্যাঁ, তো এটাই থাকবে তোমার রিকমেন্ডেশনে। এখন এখানে একটা প্রবলেম যেটা হয়, রিকমেন্ডেশনে অনেকে অনেক ডিটেলস গদ বাঁধা কথাবার্তা লাগে, সেটা লেখা যাবে না। তোমাকে কোনো কিছু রিকমেন্ড করতে হবে অন দ্য বেসিস অফ ইউর ফাইন্ডিংস। ঠিক আছে, তুমি যে ফাইন্ডিংসটা পাবা সেটার ভিত্তিতেই তোমাকে কি করতে হবে? রিকমেন্ড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আহ এই প্রশ্নটা করছে একজনকে যে একটা গবেষণা করতে গেলে কি কি স্টেপস ফলো করতে হয়, কেউ কি বলতে পারবা যে কি কি স্টেপস ফলো করতে হয়? ইমান, বলো, একটু বুদ্ধি করে বলো। রিসার্চ করতে গেলে কি কি স্টেপস ফলো করতে হয়? কথা বলো। এই আশ্চর্য, একজন তো বলবা, বলো। কি শুনতে পাচ্ছ আমাকে? হুম, Yes, sir. তো বলো, রিসার্চের কি কি স্টেপস আছে বলো। Sir, title, principal investigation, abstract, introduction or background, আমি তো research রিপোর্টের পার্ট question. জিজ্ঞেস করি নাই, আমি বলছি এক গবেষণা করতে গেলে তোমাকে কি কি স্টেপস ফলো করতে হবে। আমরা যে একটা গবেষণা করলাম, আমরা কি শুরুতেই তোমার ইন্ট্রোডাকশন লেখায় চলে গেছি? প্রথমে কি করছি মনে করে দেখো। Sir, sample select. না, 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 প্রথমে আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করছি, প্রবলেম আইডেন্টিফিকেশন করছি, তাই না? রিসার্চের ডেফিনেশনে তো তাই ছিল যে আমরা কি করতে চাই, আমরা আমরা হচ্ছে একটা প্রশ্নের আনসার খোঁজার Identification জন্য of the research problem. অথবা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমরা কি করেছি, একটা প্রবলেম আইডেন্টিফাই করছি, তাই Identification. না? সেখান থেকে আমরা একটা টপিক সিলেকশন করছি। তারপর আমরা কি করছি? তারপর আমরা হচ্ছে তারপর আমরা কি করেছি বলো? Data collection.
না না, শুরুতেই ডেটা কালেকশনে চলে গেছি। এই লিটারেচার যে রিভিউ স্যার। লিটারেচার রিভিউ এই যে স্যার। দেখো দেখো দেখো, আমি একটা স্লাইড দিছি, দেখো, দেখতে পাচ্ছো? স্লাইড দেখা যাচ্ছে? Yes, sir. এই যে স্টেপস অফ রিসার্চ, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো সবাই প্লিজ। প্রথমে আমরা কি করছি, একটা প্রবলেম আইডেন্টিফাই করছি, সেখান থেকে একটা টপিক সিলেকশন করছি, তারপর একটা টাইটেল সেট আপ করছি, তারপর আমরা লিটারেচার রিভিউ করছি, যে আমি যে টপিকটা নিয়ে গবেষণা করতে চাচ্ছি সেটা নিয়ে আগে কি কি স্টাডি হয়েছে না হয়েছে, কোন দিকটা দিয়ে হয়েছে কোন দিকটা নিয়ে হয় নাই, হইলেও কনফিউশন ছিল কন্ট্রাডিকশন ছিল, সেটা আমরা লিটারেচার রিভিউ মাধ্যমে বের করছি। তারপর আমি রিসার্চ কোয়েশ্চেন ফর্মুলেট করছি, আমি অবজেক্টিভ সেট আপ করছি। সেই অবজেক্টিভ দুই ধরনের, একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ, একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। সেই অবজেক্টিভের ভিতরে লুকানো থাকে হচ্ছে ভেরিয়েবল। সেই ভেরিয়েবল গুলো ধরে ধরে আমি আমার কোয়েশ্চেনিয়ার তৈরি করছি। কোয়েশ্চেনিয়ার হচ্ছে আমার ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, যেটা নিয়ে আমি ফিল্ডে গিয়েছি, রাইট? ডেটা কালেকশন শেষ হওয়ার পর আমরা আবার ক্যাম্পাসে ফেরত আসছি। ফেরত আসার পর আমরা কি করছি, সেই ডাটাগুলো অ্যানালাইসিস করছি। এখন এই ডাটা অ্যানালাইসিস দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি করা যায় আর একটা সফটওয়্যারের মাধ্যমে করা যায়। আমরা কিন্তু কোনো সফটওয়্যার ইউজ করি না, আমরা ম্যানুয়ালি সবাই বসেই কি করছি, সেই ডাটা কালেকশন করার পরে সেটা আমরা অ্যানালাইসিস করছি। আচ্ছা, তারপরে আমরা একটা স্টাডি ডিজাইন ফলো করছি। আমরা কোন স্টাডি ডিজাইনে অ্যাপ্লাই করছি? ডিসক্রিপটিভ টাইপ অফ ক্রস সেকশনাল স্টাডি। তারপরে হচ্ছে আমরা সেই ডাটা অ্যানালাইসিস করার পরে আমরা ফাইনালি একটা রিপোর্ট তৈরি করছি। এই জিনিসগুলো তোমাকে বলতে হবে যে একটা গবেষণা করতে গেলে কি কি স্টেপস ফলো করতে হয়। হ্যাঁ, মনে করে দেখো, আমরা কিন্তু তাই করছি। প্রথমে প্রথমে একটা প্রবলেম আইডেন্টিফাই করছি, সেখান থেকে একটা টপিক সিলেক্ট করছি, টাইটেল রেডি করছি, লিটারেচার রিভিউ করছি, রিসার্চ কোয়েশ্চেন রেডি করছি, অবজেক্টিভ সেট করছি, সেখান থেকে ভেরিয়েবল ফাইন্ড আউট করছি, সেই ভেরিয়েবল ধরে ধরে আমি কোয়েশ্চেনার তৈরি করছি, সেই কোয়েশ্চেনার নিয়ে আমি ফিল্ডে গিয়েছি, ফিল্ডে গিয়ে আমি ডাটা কালেকশন করছি, তারপরে আমি চলে আসছি আবার আমার ক্যাম্পাসে, তারপরে আমি সেটা অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে ফাইনালি একটা রিপোর্ট তৈরি করছি, সেই রিপোর্টটা নিয়ে আমি পরীক্ষা দিতে আসছি। বুঝতে পারছো? এটা কিন্তু জিজ্ঞেস করবে যদি তুমি ভালো পারো, বা যদি এই ধরনের একটা ভালো আনসার দিতে পারো, তাহলে কিন্তু তোমার খুব ভালো একটা ইমপ্রেশন হবে, রাইট? আচ্ছা, আমরা আবারও চলে যাই আমাদের রিপোর্টে। হ্যাঁ, তা এটা কি, এটা দেখো, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কি আসলে খেয়াল করে, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমার পুরা স্টাডির সামারিটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, রাইট? আমার হাতে ধরো এখন সময় নাই পুরো রিপোর্ট পড়ার সময় না, তাহলে আমি কোন পেজটা পড়বো? অ্যাবস্ট্রাক্ট, কারণ অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমার পুরো স্টাডির সামারি। দেখো, এই যে ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড, এটাকে সামারি করে 4-5 লাইনে লেখা হয়েছে। মেথোডোলজিটাকে 3 লাইনের মধ্যে সামারি করা হয়েছে, যে আমার স্টাডি ডিজাইন কি ছিল, ক্রস সেকশনাল টাইপ অফ প্রেসক্রিপটিভ স্টাডি ছিল, আমার স্যাম্পল সাইজ কত ছিল 840, আমি কোন স্যাম্পলিং টেকনিক ব্যবহার করছি, পারপাসিভ স্যাম্পলিং, কত তারিখে আমি আমার স্টাডিটা করেছি, 20 to 23 February 2025, কোথায় আমি স্টাডি করেছি, ইন ডিফারেন্ট ভিলেজেস অফ ধামরাই উপজেলা, হ্যাঁ, সাভার। ডাটা কিভাবে আমি কালেক্ট করছি, ডিউলি প্রি টেস্টেড সেমি স্ট্রাকচার্ড কোয়েশ্চেন। দেখো, এখানে তোমাকে প্রশ্ন করবে যে সেমি স্ট্রাকচার্ড মানে কি। একটা কোশ্চেনিয়ারের মধ্যে যদি কিছু ওপেন কোশ্চেন থাকে এবং কিছু ক্লোজ কোশ্চেন থাকে, সেই কোশ্চেনিয়ারকে বলা হয় সেমি স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার। যদি সবগুলা প্রশ্ন ওপেন থাকতো, দ্যাট ইজ আনস্ট্রাকচার্ড, তাহলে ওই কোশ্চেনিয়ারকে আমরা বলতাম আনস্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার। যদি প্রত্যেকটা প্রশ্নের অপশন দেওয়া থাকতো, তাহলে সেটাকে আমরা বলতাম স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার। কিন্তু আমাদের কোশ্চেনিয়ারটা এরকম ছিল যে কিছু ছিল ওপেন কোশ্চেন, কিছু ছিল ক্লোজ কোশ্চেন, রাইট? আচ্ছা, এখন যেহেতু আমার কোয়েশ্চেনিয়ারের মধ্যে দুই ধরনের কোয়েশ্চেন ছিল, এই জন্য এটাকে বলা হয় মিক্সড কোয়েশ্চেনিয়ার অথবা অথবা সেমি স্ট্রাকচার্ড কোয়েশ্চেনিয়ার। আচ্ছা, এখানে তোমাকে প্রশ্ন করে, এই যে ডিউলি প্রি টেস্টেড কথাটা বলছো, ডিউলি প্রি টেস্টেড মানে কি? দেখো, একটা কোয়েশ্চেনিয়ার যখন তুমি রেডি করবা, হ্যাঁ, সেটা যদি তুমি ইন্টারভিউ না নাও রেসপন্ডেন্টের, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে তোমার কোন প্রশ্নটা করতে অসুবিধা হচ্ছে, অথবা তুমি নিজে বুঝতেছো কিন্তু তুমি রেসপন্ডেন্টকে বোঝায় বলতে পারতেছো না। তো এই জন্য প্রি টেস্টিং করা লাগে। বাট আইডিয়াল হচ্ছে প্রি টেস্ট কিভাবে করতে হয়, যে আদার দেন ইওর রিসার্চ এরিয়া, অন্য এরিয়াতে তোমাকে এই প্রি টেস্টিংটা করতে হবে। কেন করতে হবে? যে আমার এই কোয়েশ্চেনিয়ারের কোনো গ্যাপ আছে কিনা, কোনো ভুল আছে কিনা, অথবা সেটা প্রেজেন্ট রেসপন্ডেন্টকে করতে গিয়ে আমি কোনো ধরনের ডিফিকাল্টি ফেস করতেছি কিনা, এই জিনিসটা বোঝার জন্য আমাকে প্রি টেস্টিং করতে হয়। হুম, এখন তোমাকে প্রশ্ন করবে, তাহলে তুমি প্রি টেস্টিং কোথায় করছো, তোমরা কি অন্য কোথাও যে এরকম প্রি টেস্ট করছো? তোমরা বলবা যে না, আমরা কি করেছি ম্যাডাম, আমরা আমাদের ক্লাসের মধ্যে বসে আমরা প্রি টেস্টিং করছি। কিভাবে প্রি টেস্টিং করছি? আমাদের মধ্যে একজন রেসপন্ডেন্ট সাথে আরেকজন ইন্টারভিউয়ার সাথে, এবং আমরা প্রশ্ন করে একজন আরেকজনকে প্রশ্ন করে এইভাবে প্রি টেস্টিং করছি, এবং কোয়েশ্চেনের রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা সেটা বের করছি। এই প্রশ্নটার ব্যাখ্যা হবে এটা, যে ডিউলি প্রি টেস্টেড মানে কি। হ্যাঁ,
আচ্ছা দেখো, এখানে রেজাল্টস বা ইম্পর্টেন্ট কিছু ফাইন্ডিংস আছে। তখন তুমি টাইটেলটা বলবা যে নলেজ আর কিছু প্র্যাকটিস কি পেয়েছো, অথবা তুমি তোমার স্টাডির কিছু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস বলো, তো তখন কিন্তু তোমাকে রেজাল্ট সেকশনটা থেকে বলতে হবে। হ্যাঁ, যেমন এই যে around 19 to 21% respondents strongly agreed that hepatitis C infection causes liver inflammation and jaundice, nausea, loss of appetite are the main symptoms। মানে অনলি 19% মানুষ জানে যে হ্যাপাটাইটিস সি ইনফেকশন হলে লিভারে একটা ইনফ্লামেশন হয়। আচ্ছা, তার মানে এই নলেজটা কিন্তু খুবই পুয়ার। হ্যাঁ, যদি বলে যে তুমি নলেজ কেমন পৌঁছে, বলো যে ম্যাডাম নলেজ আমরা খুব একটা ভালো পাই না, ভেরি পুয়ার নলেজ পেয়েছি। কেন সেটা? কারণ হচ্ছে হ্যাপাটাইটিস বি এর মতো হ্যাপাটাইটিস সি ভাইরাস নিয়ে এখনো ওইভাবে মানুষ অ্যাওয়ার না, বা মানুষ এখনো অত কিছু জানে না। আর এটা যেহেতু অত ডেভেলপড এরিয়া না, লিটল বিট সেমি আরবান বা রুরাল এরিয়া, ওই জায়গায় কি হচ্ছে যে এখনো আসলে মানুষের কাছে ওই ইনফরমেশন গুলো ভাবে পৌঁছায় নাই। হুম। তো এইভাবে তুমি ব্যাখ্যাটা দিবা। হ্যাঁ, তারপর অ্যাটিটিউড কি পেয়েছো, তো প্র্যাকটিস কি পেয়েছো, বা তুমি যে তারা যে ইনফরমেশন গুলো জানছে সেটার সোর্স অফ ইনফরমেশন কি ছিল, এই ফাইন্ডিংস গুলো কিন্তু এই রেজাল্ট সেকশনের মধ্যে আছে। কিছু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস তোমাকে মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, তাহলে তুমি ঝামেলায় পড়বা যে কিছু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস বলো, অথবা নলেজ কি পেয়েছো, অ্যাটিটিউড কি পেয়েছো, প্র্যাকটিস কি পেয়েছো, এভাবে কিন্তু প্রশ্ন করতে পারে। আচ্ছা, ওকে ফাইন। এরপরে আমরা চলে যাই হচ্ছে ইন্ট্রোডাকশন। তোমাকে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না, এটা তুমি একটা জাস্ট রিডিং দিবা। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা জিনিস দেখো, এখানে দেখো, despite enhanced treatment access elimination of HCV in Bangladesh remains a long term goal। হ্যাঁ, এই এই যে এখানে দেওয়া হয়েছে, এটার উপরে দেখো ছোট করে 6-7 লেখা হয়েছে। অনেক সময় তোমাকে প্রশ্ন করতে পারে যে এখানে এই যে ছোট করে 6-7 লেখা হয়েছে, এটার মানে কি, কেউ বলতে পারবা? রেফারেন্স। ইয়েস, দিস ইজ দ্য রেফারেন্স। এই যে মানে এই ইনফরমেশনটা 6 নাম্বার রেফারেন্স থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা রেফারেন্স সেকশনে চলে যাই। এই যে এটা একটা স্টাডি, এটা একটা স্টাডি, এই দুইটা আর্টিকেল থেকে এই তোমার ইনফরমেশনটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে রেফারেন্স লেখার স্টাইল আছে, একটা হচ্ছে ভ্যাঙ্কুভার স্টাইল, একটা হচ্ছে ভ্যাঙ্কুভার স্টাইল, আর একটা হচ্ছে হার্ভার্ড স্টাইল। ভ্যাঙ্কুভার স্টাইল এরকম নাম্বারিং করা থাকে, আর হার্ভার্ড স্টাইল কিরকম থাকে, অথর ডেট, মানে যে রাইটার তার নাম থাকে, তারপরে সেটা কত সালে পাবলিশ হয়েছে সেই সালটা লেখা থাকে। ঠিক আছে, ভ্যাঙ্কুভারে কিভাবে থাকে, নিউমেরিক্যালি সাজানো থাকে। আর হার্ভার্ড স্টাইলে হচ্ছে অথরের নাম থাকে, কমা দিয়ে এই আর্টিকেলটা কত সালে পাবলিশ হয়েছে সেইভাবে লেখা থাকে। এটা ছাড়াও আরো অনেক স্টাইল আছে, শিকাগো স্টাইল, এপিএস স্টাইল, অনেক কিছু আছে। তবে ইউজুয়ালি আমরা এই দুইটাই ফলো করি। তুমি আন্ডার গ্রেড লেভেলে যদি এই দুইটা নাম বলতে পারো, তাহলেই স্যাররা খুশি হবে যে তুমি জানো কিভাবে রেফারেন্স লিখতে হয়। ঠিক আছে, তাহলে বললাম যে রেফারেন্স লেখার কি কি স্টাইল আছে। হ্যাঁ, সেটা তোমাকে জানতে হবে। এই টাইপের কিছু প্রশ্নের আনসার দিতে পারলে কিন্তু তোমার ভালো একটা ইমপ্রেশন হয়ে যাবে। তারপরে আমরা যাই হচ্ছে ইন্ট্রোডাকশন গেল। আচ্ছা, জাস্টিফিকেশন আমি বললাম, এটা একটু রিডিং দিবা যে কেন এই টপিকটা তুমি সিলেক্ট করেছো। হ্যাঁ, এটার আনসারটা কিন্তু এই জাস্টিফিকেশনে আছে, এটা একটু রিডিং দিবা। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ওয়াজ ইউর রিসার্চ কোয়েশ্চেন, এই প্রশ্ন সরাসরি করতে পারে। কিন্তু একটা রিসার্চ করেছো, তোমার রিসার্চ কোয়েশ্চেন কি ছিল, রিসার্চ প্রবলেম কি ছিল, কোন প্রশ্নের আনসার খোঁজার জন্য তুমি রিসার্চ করেছো, দ্যাট ইজ ইউর রিসার্চ কোয়েশ্চেন। একটা জিনিস খেয়াল করো যে আমাদের যে টাইটেলটা ছিল, সেই টাইটেলটাকে যদি আমি প্রশ্নে কনভার্ট করি, তাহলে কিন্তু সেটা একটা রিসার্চ কোয়েশ্চেন হয়ে যায়। আচ্ছা, এইভাবে সরাসরি প্রশ্ন করতে পারে তোমার স্টাডি অবজেক্টিভ কি ছিল। হ্যাঁ, অবজেক্টিভস মানে দুই ধরনের অবজেক্টিভ, একটা জেনারেল অবজেক্টিভ, একটা স্পেসিফিক অবজেক্টিভ। জেনারেল অবজেক্টিভ মানে হচ্ছে অ্যাজ এ হোল অবজেক্টিভ। ঠিক আছে, আর স্পেসিফিক অবজেক্টিভ হচ্ছে জেনারেল অবজেক্টিভকে যদি আমি স্প্লিট করি তাহলে স্পেসিফিক অবজেক্টিভ পাওয়া যায়। হ্যাঁ, এবং স্পেসিফিক অবজেক্টিভ শব্দটা যদি আমি কানেক্ট করি তাহলে আলটিমেটলি আমার জেনারেল অবজেক্টিভ ফুলফিল হয়। এটা একটা, ওই যে আমি এক্সাম্পল দিই অনেক সময়, যে তুমি যখন মেডিকেলে ভর্তি হয়েছিল তোমার জেনারেল অবজেক্টিভ কি ছিল, যে তুমি একজন ডাক্তার হতে চাও, তাই না, টু বিকাম এন এমবিবিএস ডক্টর। অ্যান্ড ফর ফুলফিলিং দিস জেনারেল অবজেক্টিভ ইউ হ্যাভ টু ডু স্পেসিফিক লট অফ থিংস, লাইক you have to give item exam, card exam, term exam, prof exam, internship, then you will get your certificate. That is your general objective is fulfilled then, তাই না? তাহলে আমি স্পেসিফিক্যালি কিছু কাজ করলে আমার আলটিমেট জেনারেল অবজেক্টিভ গুলো ফুলফিল হবে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে অবজেক্টিভ লেখার কিছু নিয়ম আছে। হ্যাঁ, অবজেক্টিভ অলওয়েজ লিখতে হয় টু দিয়ে, যেমন টু অ্যাসেস, টু ফাইন্ড আউট, টু আইডেন্টিফাই, টু ডিটারমাইন, টু লিস্ট। হ্যাঁ, এইভাবে স্পেসিফিক বা জেনারেল অবজেক্টিভ লিখতে হয়। এইভাবে যে লেখে এটাকে বলে যে স্পেসিফিক অবজেক্ট স্টার্টস উইথ অ্যাকশন ভার্ব। স্পেসিফিক অবজেক্টিভ কিভাবে লিখতে হয়, অ্যাকশন ভার্ব দিয়ে শুরু করতে হয়। তার মানে টু ফাইন্ড আউট,
ডিটারমাইন এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। ভালো বললে আমি জিজ্ঞেস করবো যে টু আইডেন্টিফাই, টু অ্যাসেস এগুলো কি, তুমি বলবো যে অ্যাকশন ভার্ব। তাহলে অবজেক্টিভ লেখার নিয়ম হচ্ছে অলওয়েজ অ্যাকশন ভার্ব দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস খেয়াল করো, আমি কথাটা বলছি বাই দিস টাইম, যে দেখো এই যে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, লেভেল অফ নলেজ, লেভেল অফ অ্যাটিটিউড, practices in preventing HCV infection, sources of information, এগুলো হচ্ছে এক একটা ভ্যারিয়েবল। স্পেসিফিক অবজেক্টিভের মধ্যে কি লুকানো থাকে? ভ্যারিয়েবল। কি লুকানো থাকে? ভ্যারিয়েবল। এই জন্য স্পেসিফিক অবজেক্টকে বলা হয় হার্ট অফ এ রিসার্চ প্রোটোকল। মানে তোমার অবজেক্টিভই তোমাকে গাইড করবে যে তুমি কি করতে যাচ্ছ। অনেকে কোয়েশ্চেনারের মধ্যে অনেক ধরনের প্রশ্ন হাবিজাবি লেখা রাখে, কিন্তু সেটা তার অবজেক্টিভে নাই। তো যখন আমাদের এই ধরনের আর্টিকেল রিভিউ করতে দেয় বিভিন্ন রিসার্চাররা, তখন আমরা ফার্স্টে দেখি যে তার অবজেক্টিভ কি ছিল। বুঝছো? এখন একটা জিনিস তোমার অবজেক্টিভে নাই, তুমি যাই হচ্ছে আবার সেটা তোমার রিসার্চ কোয়েশ্চেনারের মধ্যে দিছো, তাহলে প্রবলেম না? তাই তো? এখন তুমি ডাক্তার হতে চাও, তোমার স্পেসিফিক অবজেক্টিভ আছে যে তোমার মনে করো অ্যানাটমি, ফিজিওলজি এগুলো, এখন আমি তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ঢুকা দিই, তাহলে হইলো? হলো না তো। তো এই জন্য হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভকে বলা হয় হার্ট অফ এ রিসার্চ প্রোটোকল। আর স্পেসিফিক অবজেক্টিভের মধ্যে লুকানো থাকে হচ্ছে ভেরিয়েবল। এখন তোমাকে অনেক সময় এইভাবে প্রশ্ন করবে যে তোমার স্টাডিতে কি কি ভেরিয়েবল দেখছো। এক নাম্বার ভেরিয়েবল সোশিও ডেমোগ্রাফিক ভেরিয়েবল। তারপরে ভেরিয়েবল কি ছিল? লেভেল অফ নলেজ, লেভেল অফ অ্যাটিটিউড, প্র্যাকটিস, সোর্সেস অফ ইনফরমেশন। তার মানে ওই যে তোমার স্পেসিফিক অবজেক্টই তোমাকে গাইড করতেছে যে তোমার এটা কেমন হবে, কোশ্চেনিয়ারটা কেমন হবে। সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভেরিয়েবল, কিন্তু তাই ছিল টু ফাইন্ড আউট দ্য সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রেসপন্স। এই জন্য আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। এখন সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আবার কিছু সাব ভেরিয়েবল আছে, যেমন নেম, এজ, সেক্স, রিলিজিয়ন, অকুপেশন, মেরিটাল স্ট্যাটাস, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এগুলো হচ্ছে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স। তোমাকে প্রশ্ন করতে পারে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি সাব ভেরিয়েবল আছে বলো তো, এইভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। আচ্ছা, তারপরে এই যে নলেজ, অ্যাটিটিউড, তাই না, এটা ছিল আমাদের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ অবজেক্টিভ। ওইভাবে আমরা কোয়েশ্চেনটা সাজাইছি। এখন নলেজ অ্যাটিটিউড দেখার জন্য আমরা একটা স্কেল ইউজ করছি, এই স্কেলটাকে বলা হয় লাইকার্ট স্কেল। কি বলা হয়? লাইকার্ট স্কেল। লাইকার্ট স্কেল কি? এখানে আসলে এরকম বিভিন্ন স্টেটমেন্ট দেয়া থাকে এবং সেই স্টেটমেন্টের রেসপন্সে রেসপন্ডেন্ট কিভাবে রেসপন্স করেছে। যদি স্ট্রংলি এগ্রি করে তাহলে এখানে আমি টিক দিয়েছি, যদি এগ্রি করে এখানে আনডিসাইডেড, যদি একটু কনফিউজ থাকে ডিসএগ্রি করলে ডি তে, আর যদি স্ট্রংলি ডিনাই করে তাহলে এসডি তে ক্লিক করেছে। হ্যাঁ? তো অনেক সময় দেখলাম যে ম্যাডাম প্রশ্ন করতেছে যে লেভেল অফ নলেজ যে তুমি দেখেছো সেখানে লাইকার্ট স্কেলের কিভাবে দেখেছো লেভেল অফ নলেজ, বা কি কি তুমি স্টেটমেন্ট আকারে প্রশ্ন করেছো। হ্যাঁ, এই জিনিসগুলো বলতে হবে, লিভার ইনফ্লামেশন কজ বাই হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন, আপনি কি এই স্টেটমেন্টের সাথে বা এই কমেন্টস এর সাথে একমত কিনা, হ্যাঁ, বা এগ্রি করেন কিনা। এটা হচ্ছে কিছু লেভেল অফ নলেজ রিলেটেড আমরা কোশ্চেন করেছি। তারপর এটা ছিল তোমার অ্যাটিটিউড রিলেটেড কিছু প্রশ্ন করেছি। আর প্র্যাকটিসের জন্য আমরা এই ধরনের আলাদা একটা আর্টিকেল করেছি। আর সোর্স অফ ইনফরমেশনের জন্য আমরা এই ধরনের কিছু স্ট্রাকচার্ড কোশ্চেনে লিখে দিয়েছি, এবং সেই ইনফরমেশনগুলো কোত্থেকে জানছে। হ্যাঁ, এ দেখলা যে আমার অবজেক্টই আসলে আমাকে গাইড করতেছে যে আমার questionnaire কেমন হবে। হ্যাঁ, তাহলে স্পেসিফিক অবজেক্টের মধ্যে ভ্যারিয়েবল থাকে, সেই ভ্যারিয়েবল ধরে ধরে আমি কি তৈরি করেছি? কোয়েশ্চেনার তৈরি করেছি। সেই কোয়েশ্চেনিয়ার নিয়ে আমি কোথায় গিয়েছি? আমি ডাটা কালেকশন করার জন্য ফিল্ডে গিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো
যে তুমি যে ডেটাগুলা কালেক্ট করেছো সেটা কিভাবে প্রেজেন্ট করেছো বিভিন্ন টেবিল এবং গ্রাফের মধ্যে। আচ্ছা, এই পেজটা সবাইকে একদম মুখস্থ রাখতে হবে, এই পেজ, হ্যাঁ, এই পেজের এক জিনিস বাদ দেওয়া যাবে না। যেমন তোমাকে প্রশ্ন করবে তোমার স্টাডি ডিজাইন কি ছিল, ডেসক্রিপটিভ টাইপ অফ প্রসপেকশন ছিল, তুমি কোথায় স্টাডি করেছো, ধামরাই উপজেলা স্টাডি করেছো, তোমার স্টাডি পপুলেশন করা ছিল অল দ্য রুরাল হাউস হোল্ড অফ দ্য ধামরাই উপজেলা, কবে স্টাডি করেছো এই ডেটটা মনে রাখবা, হ্যাঁ। আচ্ছা, তোমার স্যাম্পল সাইজ কত ছিল, ডিরেক্ট প্রশ্ন করবে 840, কিভাবে স্যাম্পলিং কালেক্ট করেছো, পারপাসিভ স্যাম্পলিং। আচ্ছা, এখান থেকে প্রশ্ন করবে যে স্যাম্পলিং কয় ধরনের আছে, স্যাম্পলিং ব্রডলি দুই ধরনের, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটির সাথে নন প্রবাবিলিটির ডিফারেন্স কি, প্রবাবিলিটি স্যাম্পলিং এ হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের সিলেক্ট হওয়ার ইকুয়াল চান্স থাকে, দ্যাট ইজ প্রবাবিলিটি স্যাম্পলিং। আর নন প্রবাবিলিটিতে হচ্ছে সবার ইকুয়াল চান্স থাকে না। তাহলে প্রশ্ন করবো তুমি কেন নন প্রবাবিলিটি নিয়েছো, কেন প্রবাবিলিটি টেকনিক অ্যাপ্লাই করোনি, তুমি বলবা যে প্রবাবিলিটি করতে গেলে ইট ইজ টাইম কনজিউমিং, মোর কস্টলি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা নন প্রবাবিলিটিটা চুজ করেছি, হ্যাঁ। ওকে, আচ্ছা, তারপর তোমাকে স্যার প্রশ্ন, এটা একটু আরেকবার বলবেন স্যার, প্রবাবিলিটি নন প্রবাবিলিটিটা? প্রবাবিলিটিতে হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের ইউনিটের ইকুয়াল চান্স থাকে, হ্যাঁ। মনে করো তোমরা কালকে 120 জন পরীক্ষা দিবা, ঠিক আছে, এখন এই 120 জনের মধ্যে আমি একজনকে সিলেক্ট করতে চাই, যাকে আমি পরীক্ষা রিলেটেড সব তথ্য দিয়ে দেবো আর তুমি যা বাকি সবাইকে জানায় দেবা। তাহলে আমি কি করলাম, আমি ধরো লটারি করলাম। তো লটারি যদি করি তাহলে সবার ইকুয়াল চান্স থাকবে না, যেটা প্রবাবিলিটিতে করা হয়। আর আমি যদি ব্লাইন্ডলি যে কোনো একজনকে বলে দিলাম আমার ইচ্ছা অনুযায়ী, তাহলে সেটা হয়ে গেলো নন প্রবাবিলিটি টেকনিক। তাহলে এটাই বলবা যে প্রবাবিলিটিতে সবার ইকুয়াল চান্স থাকবে সিলেক্ট হওয়ার, নন প্রবাবিলিটিতে সবার ইকুয়াল চান্স থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা জিজ্ঞেস করে ডেটা কালেকশন মেথড কি ছিল, এটা গুলা বানা প্লিজ, ফেস টু ফেস ইন্টারভিউ। আর ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট ছিল সেমি স্ট্রাকচার্ড কোয়েশ্চেনার, ইনস্ট্রুমেন্ট বা টুল হচ্ছে সেমি স্ট্রাকচার্ড কোয়েশ্চেনার, আর ডাটা কালেকশন মেথড হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ। কিভাবে আমরা অ্যানালাইসিস করছি, ম্যানুয়ালি, হ্যাঁ। আর কম্পিউটারের মাধ্যমে আমরা জাস্ট ওই গ্রাফ গুলা করেছি, কিভাবে প্রেজেন্ট করেছি, বিভিন্ন টেবিল এবং গ্রাফের মাধ্যমে, ঠিক আছে। এই মেথোডোলজি সেকশনটা তোমার একদম মুখস্থ থাকতে হবে, হ্যাঁ। দেখো এই রেজাল্ট সেকশনে আসো, আমরা কিভাবে প্রেজেন্ট করছি, যেমন একটা টেবিলের মাধ্যমে, দিস ইজ এ ইউনিভেরিয়েট টেবিল, টেবিলকে আবার ক্লাসিফাই করা যায় ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট। ইউনিভেরিয়েট মানে যেই ভেরিয়েবলে একটা ভেরিয়েবলের ইনফরমেশন থাকে সেটাকে বলা হয় ইউনিভেরিয়েট, হ্যাঁ। যেমন এখানে শুধু স্টাডি প্লেস সম্বন্ধে বলা হয়েছে, যদি এরকম হতো স্টাডি প্লেস অ্যান্ড জেন্ডার, এরকম যদি থাকতো দুইটা ভেরিয়েবল, তাহলে আমরা সেটাকে বলতাম যে বাইভেরিয়েট টেবিল। আচ্ছা, টেবিলের কি কি পার্টস আছে জিজ্ঞেস করে, যেমন দিস ইজ টেবিল নাম্বার, দিস ইজ টাইটেল অফ দ্য টেবিল, দিস ইজ স্যাম্পল সাইজ, এটা হচ্ছে কলাম হেডিং, আর এগুলো হচ্ছে রো হেডিং, এগুলা রো হেডিং, মাঝখানের অংশটাকে বলা হয় বডি অফ দ্য টেবিল। আচ্ছা, অনেক সময় টেবিলের নিচে এরকম কিছু কমেন্টস লেখা থাকে যে around 50% of the respondent belong to ইসলামপুর উপজেলা, ইসলামপুর ভিলেজ। এই যে নিচে যে একটা লাইন লেখা থাকে সেটাকে বলা হয় ফুটনোট। এই যে মানে এটা একটা ফুটনোট, হ্যাঁ, তবে এটা একটা ফুটনোট। তোমাকে প্রশ্ন করতে পারবে এই অংশটাকে কি বলা হয়, দিস ইজ ফুটনোট। একটা টেবিল কি, টেবিলের পার্টস কি। আচ্ছা, তোমাকে প্রশ্ন করবে যে তোমরা যে নলেজ অ্যাটিটিউড দেখছো সেটা কিসের মাধ্যমে দেখছো, এই লাইকার্ট স্কেলের মাধ্যমে দেখছো, হ্যাঁ, লাইকার্ট স্কেল, দিস ইজ কল্ড লাইকার্ট স্কেল। আচ্ছা, এরপরে চলে যায় টেবিল এবং গ্রাফে, এটা কি, এটা একটা সিম্পল বার ডায়াগ্রাম, দিস ইজ এ সিম্পল বার ডায়াগ্রাম। সিম্পল বার ডায়াগ্রামের ক্যারেক্টারিস্টিক্স কি, প্রত্যেকটা বারের মধ্যে ইকুয়াল গ্যাপ থাকবে, প্রত্যেকটা বারের ওয়াইড সমান, মানে হাইট অফ দা বার ডিপেন্ডস অন দা ফাইন্ডিংস অফ দা স্টাডি, মানে তোমার ফাইন্ডিংস এর উপরে ডিপেন্ড করবে যে বারের হাইট কতটুকু। যেমন যে এখানে 25%, দ্যাটস ওয়াই এই হাইট, এখানে কম এই জন্য বারের হাইট কমে গেছে, ঠিক আছে। আর এই সবগুলা বার যদি একসাথে লাগানো থাকতো সেটাকে বলতো হিস্টোগ্রাম। জিজ্ঞেস করছিল একজন কাছে হিস্টোগ্রামের সাথে বার ডায়াগ্রামের পার্থক্য কি, যে সিম্পল বার ডায়াগ্রামে প্রত্যেকটা বারের মধ্যে গ্যাপ থাকে, আর যদি গ্যাপ না থাকে সবগুলা লাগানো থাকে তখন সেটাকে বলা হয় হিস্টোগ্রাম, হ্যাঁ, হিস্টোগ্রাম। এটা কি, এটা একটা পাই ডায়াগ্রাম যেটার মাধ্যমে আমরা জেন্ডার কে দেখিয়েছি, যে আমরা যাদের কাছ থেকে ডাটা কালেক্ট করেছি তাদের মধ্যে 51% ছিল ফিমেল, 49% ছিল মেল, ঠিক আছে। এটা আরেকটা পাই ডায়াগ্রাম, একটা বার ডায়াগ্রাম, যে বার ডায়াগ্রামের মাধ্যমে আমরা অকুপেশনটাকে দেখিয়েছি, হ্যাঁ। এটা একটা বার ডায়াগ্রাম যেখানে লেভেল অফ এডুকেশনকে দেখিয়েছি। তো এই জাস্ট বার এবং পায়ের মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলোকে প্রেজেন্ট করি। দিস ইজ আওয়ার ডিসকাশন, যেটা আমি বলছি। ডিসকাশন সেকশন হচ্ছে তুমি কি ফাইন্ডিংস পাইছো সেটা তুমি ডেসক্রাইব করছো, এবং বলা হয় যে ডিসকাশন সেকশনটাই হচ্ছে একজন রিসার্চারের মেইন কারিশমা, ঠিক আছে। সে কত সুন্দরভাবে তার ফাইন্ডিংসটা প্রেজেন্ট করতে পারে সেটাই ডিসকাশন সেকশন দেখলেই বোঝা যায়। এবং এখানে তোমাকে কিন্তু অন্যান্য আরো যে স্টাডি আছে সেই স্টাডিগুলোর সাথে
কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, যেমন এই যে দেখো এখানে একটা লেখছে কথা, দেখো দেখো ইন বাংলাদেশ লিমিটেড স্টাডিজ এক্সিস্ট, রহমান এট অল 2019 found similarly low awareness about HCV infection। মানে বাংলাদেশে হেপাটাইটিস সি ভাইরাস নিয়ে স্টাডি ওরকম হয় না। তারপরে 2019 সালে একজন করছেন, যেখানে রিসার্চারের নাম হচ্ছে মিস্টার রহমান, এবং তিনিও আমাদের মতোই লো অ্যাওয়ারনেস পাইছে হেপাটাইটিস সি ভাইরাস ট্রান্সমিশন নিয়ে। তার মানে আমরা যে ফাইন্ডিংসটা পাইছি সেটার সাথে মিল আছে। তো ডিসকাশন সেকশনে তোমাকে এটা আসলে কম্পেয়ার করতে হয় যে আগে কি স্টাডি হয়েছে, তাদের ফাইন্ডিংস এর সাথে আমাদের মিল অমিল কি আছে। যেমন হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে, হেপাটাইটিস বি নিয়ে অনেক বেশি ক্যাম্পেইন হয়েছে, মানুষ কিন্তু জানে হেপাটাইটিস বি সম্পর্কে, বাট সি সম্বন্ধে কিন্তু জানে না। যদিও সি আরো বেশি ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? কারণ সি এর কোনো ভ্যাকসিন নাই, এবং হেপাটাইটিস সি ইনফেকশন থেকে লিভার সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই হেপাটাইটিস সি এর উপর আমাদের গুরুত্ব দিতে হবে। কনক্লুশন রিকমেন্ডেশন একটু দেখে নেবা। দেখো রিকমেন্ডেশনে আমি যেটা বলছি যে আমরা যে ফাইন্ডিংসটা পেয়েছি সেটার ভিত্তিতে আমরা কিছু জিনিস রিকমেন্ড করছি। যেমন আমাদের কাছে মনে হয়েছে ইফোর্টস নিডেড টু ইনক্রিজ নলেজ এট প্র্যাকটিস টুয়ার্ডস প্রিভেনশন অফ ইনফেকশন অ্যাজ ওয়েল দ্য কমপ্লিকেশন অফ দ্য লিভার সিরোসিস এন্ড হেপাটাইটিস কার্সিনোমা, এগুলো আমাদের আরো অ্যাওয়ারনেস গ্রো করতে হবে, এবং যার জন্য আমাদের আরো ইফোর্ট দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই রিলেটেড টপিক গুলার উপরে গুরুত্ব দিতে হবে, এবং কিছু পার্টিকুলার বিষয়, যেহেতু হেপাটাইটিস সি ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে। হ্যাঁ, এই রিলেটেড অ্যাওয়ারনেস আমাদের গ্রো করতে হবে, এবং আরো বড় পরিসরে। আমরা তো জাস্ট 840 জনের ইন্টারভিউ নিলাম, কিন্তু আরো বড় পরিসরে গবেষণা করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? তো এটাই হচ্ছে কথা, যে তোমাকে এই জিনিসগুলা পড়তে হবে, তাইলে আহ তুমি পরীক্ষায় মোটামুটি ভালো ফিডব্যাক পাবা। এই ছিল রিপোর্ট সম্বন্ধে। রিপোর্ট সম্বন্ধে আমি যা বলছি এগুলো থেকে তোমাকে প্রশ্ন করবে। হ্যাঁ, আমি যা যা বলছি এগুলা একটু মার্ক করে রাখো, এবং এই জিনিসগুলো তোমাকে প্রশ্ন করবে। এবং আরেকটা জিনিস, এখান থেকে কিন্তু বিভিন্ন চ্যাপ্টারে চলে যেতে পারে।